সিম্পল স্টাডির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস, যার বেশ কিছু ক্লাস আমাদের ইতিপূর্বেই হয়ে গিয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব ইউরোপের ইতিহাসের একজন রাষ্ট্রচিন্তাবিদ সম্পর্কে। তো ইউরোপের ইতিহাসের আধুনিক যুগ যেমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনই আধুনিক যুগের যে সূত্রপাত সেটাও কিন্তু বিশেষ উল্লেখের দাবি রাখে। এবার এই যে আধুনিক যুগ, যার সূত্রপাত হচ্ছে বহু ঐতিহাসিকের মতে সেই সময়টা হচ্ছে পঞ্চদশ শতকের শেষের দিকটা এবং ষোড়শ শতকের শুরুর দিকটায়। এই সময়টা শুরু হচ্ছে আধুনিক যুগের যে প্রথম পর্ব, তার সূত্রপাত। এই সময় ইউরোপের ইতিহাসে নানা ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। যেমন সামন্ততন্ত্রের পতন হচ্ছে, নবজাগরণ হচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলন, তার পাশাপাশি বিজ্ঞানের ক্ষেত্রে বহু বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। এবার এতগুলো পরিবর্তন যেখানে হচ্ছে, তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু সমাজের দিক থেকেও, অর্থাৎ সামাজিকভাবেও নানা পরিবর্তন ঘটছে। এবার আরো পরিবর্তন হচ্ছে যে এই সময়ের মানুষের যে চিন্তার জগৎ, তাদের যে আর্থ সামাজিক পরিবেশ, মানুষের যে ধর্মীয় ক্ষেত্রে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে, যার ফলে কি হচ্ছে, সামাজিক দিকেই কিন্তু শুধুমাত্র পরিবর্তনটা থেমে থাকছে না, সমাজকে ছাপিয়েও তখন এই পরিবর্তন রাষ্ট্র জীবনকেও ভীষণভাবে প্রভাবিত করছে। যার ফলে ইউরোপের যে মধ্যযুগীয় একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থার বাইরেও একটা আধুনিক স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এবার এই যে রাষ্ট্রগুলি হচ্ছে, এই রাষ্ট্রগুলিকে বলছে ইউরোপের আধুনিক যুগের যে প্রথম পর্ব, সেই আধুনিক যুগের প্রথম পর্বের রাষ্ট্র। এই রাষ্ট্রগুলির ক্ষেত্রে একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি। যেমন হচ্ছে এই রাষ্ট্রগুলি, তো প্রথমত এদের যে শাসক বা রাজা, যার হাতে থাকছে সর্বোচ্চ ক্ষমতা, তিনি তার এই সর্বোচ্চ ক্ষমতাকে ব্যবহার করে এই রাষ্ট্রগুলিকে আরো শক্তিশালী করে তুলছেন। এই রাষ্ট্রগুলি হচ্ছে সার্বভৌমিকতার যে স্বরূপ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ধর্মীয় সংস্কার থেকে এরা সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে। চার্চের যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে জাতি রাষ্ট্র তৈরি করারও একটা প্রবণতা আমরা এই রাষ্ট্রগুলির ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করতে পাচ্ছি। এই রাষ্ট্রগুলিকে বলা হচ্ছে নিরঙ্কুশ রাষ্ট্র। এবার ইউরোপের এই যে রাষ্ট্রগুলি রয়েছে, এই রাষ্ট্রগুলি সম্বন্ধে ইউরোপের যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ আলাপ আলোচনা করেছেন, তাদের এই রাষ্ট্রগুলির যে বিকাশ নীতি, সেই বিকাশ নীতি সম্বন্ধে তারা চর্চা করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নিকোলো ম্যাকিয়াভেলি, জ্যাঁ বোদা, টমাস হবস, জন লক, পলিবিয়াস, সিসেরো প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ বা দার্শনিক। এনারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা বা তাদের যে মতামত, সেটাকে তারা ব্যক্ত করেছেন। এদেরই মধ্যে আমরা আজকে আলোচনা করব নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে, যাকে বলা হয় ইউরোপের ইতিহাসের ম্যাকিয়াভেলি এবং আধুনিক রাষ্ট্রচিন্তার জনক। আমাদের ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু একজন ম্যাকিয়াভেলি রয়েছে, যাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে। তিনি হচ্ছেন কৌটিল্য বা চাণক্য, যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন। এই কৌটিল্য বা চাণক্য সম্বন্ধেও কিন্তু আমরা এর আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 1469 খ্রিস্টাব্দের 3রা মে ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করছেন ইতালির ফ্লোরেন্স শহরে। তার পিতা ছিলেন বার্নার্দো ম্যাকিয়াভেলি, যিনি একজন আইনজীবী ছিলেন। তার মা ছিলেন বার্তালোমিয়া ডি স্টেফানো। ম্যাকিয়াভেলি তার পিতামাতার তৃতীয়তম সন্তান এবং প্রথম পুত্র সন্তান ছিলেন। ম্যাকিয়াভেলির পরিবার খুব একটা ধনী পরিবার না হলেও তারা কিন্তু ফ্লোরেন্টাইন সম্প্রদায়ের একটা বিশিষ্ট সদস্য রূপে তাদেরকে বিবেচনা করা হতো। ম্যাকিয়াভেলি তার প্রথম জীবনে শিক্ষা লাভ করেছিলেন, সেটা হচ্ছে মানবতাবাদী শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় শাস্ত্রীয় সাহিত্য, দর্শন প্রভৃতির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তারপর তিনি আরো উচ্চতর শিক্ষা লাভ করার জন্য চলে যাচ্ছেন ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে তিনি দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, সিসেরো, পলিবিয়াস প্রমুখ দার্শনিকদের সম্বন্ধে বহু তথ্য জানতে পারছেন। তাদের যে কাজকর্ম করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্বন্ধে তিনি শিখতে পারছেন। এছাড়া তিনি ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় থেকে তারপর তিনি স্নাতক হচ্ছেন। স্নাতক হবার পর ম্যাকিয়াভেলি তার কর্মজীবন শুরু করছেন পাবলিক সার্ভিস কমিশনে। তারপর তিনি বহুদিন কাজ করছেন ফ্লোরেন্টাইন প্রজাতন্ত্রের একজন প্রশাসক ও কূটনীতিক রূপে। এছাড়াও তিনি একজন প্রকৌশলী, সামরিক প্রকৌশলীও ছিলেন।
তার সাথে সাথে তিনি শহরের দুর্গ নির্মাণের ডিজাইনেও কিন্তু অনেক সহায়তা করতেন। ম্যাকিয়াভেলি যখন ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন তখন তিনি দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। এবার এই যে প্রভাবটা, সেটা কিন্তু ম্যাকিয়াভেলির যে রচনা, সেই রচনার ওপরেও কিন্তু এই প্রভাবের ছাপটা সুস্পষ্ট। তিনি পরবর্তীতে রচনা করছেন দ্য প্রিন্স, দ্য ডিসকোর্সেস প্রভৃতি গ্রন্থগুলি, যে গ্রন্থগুলি ম্যাকিয়াভেলি রচিত, কিন্তু সেখানে কিন্তু দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের যে চিন্তা ভাবনার ছাপটা না, সেটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবার আমরা আলোচনা করব ম্যাকিয়াভেলির রাষ্ট্র দর্শন সম্বন্ধে। ম্যাকিয়াভেলি তার রাষ্ট্র দর্শনে যে সমস্ত সিদ্ধান্তগুলিকে গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তগুলি গ্রহণ করবার আগে তিনি কিন্তু শুধু অনুমানের ওপর ভিত্তি করেই থাকেননি। তিনি প্রথমে তথ্য সংগ্রহ করেছেন, তারপর পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা করবার পর এমনকি সেক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিও তিনি প্রয়োগ করেছেন। তারপর তিনি এই সিদ্ধান্তগুলিকে গ্রহণ করেছেন, যার মধ্যে প্রথমেই হচ্ছে মানব প্রকৃতি। ম্যাকিয়াভেলি বলছেন যে মানুষ হচ্ছে একটা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ন্যায় নীতি বোধহীন, লোভী একটা চরিত্র বিশিষ্ট। মানুষের কাছে যা আছে সেটা তো সে নিজের কাছে রাখতে চায়, এবং সেটা ছাড়াও আরো অনেক কিছু বেশি পাবার আশাতে সে ন্যায় নীতি বোধকেও ত্যাগ করতে দ্বিধাবোধ করবে না। ফলে কি হবে, প্রত্যেকটা মানুষ যদি এখন নিজের স্বার্থকে সুরক্ষিত করতে তৎপর হয়ে যায়, তাহলে কিন্তু সমাজে একটা বিবাদ, একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে ম্যাকিয়াভেলি বলছেন যে মানুষ নিজের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য, নিজের সম্পত্তিকে, নিজের জীবনকে নিরাপত্তা প্রদান করবার জন্য মানুষ রাষ্ট্রের অস্তিত্বকে স্বাগত জানাচ্ছে। কেন? কেননা রাষ্ট্রই পারে একমাত্র এই বিশৃঙ্খলাময় পরিস্থিতির থেকে শৃঙ্খলাময় পরিস্থিতিতে সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে। রাষ্ট্র ক্ষমতা। ম্যাকিয়াভেলির রাষ্ট্রজীবন শেষ হয়ে যাচ্ছে 1512 খ্রিস্টাব্দে। সেই সময় মেডিস পরিবার পুনরায় ফ্লোরেন্সের ক্ষমতা ফিরে পাচ্ছে। এবার এই মেডিস পরিবারের সাথে ম্যাকিয়াভেলির যেহেতু চিন্তা ভাবনার বিস্তর ফারাক ছিল, সে কারণে মেডিস পরিবার কি করছেন, ম্যাকিয়াভেলিকে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছেন। এই নির্বাসিত অবস্থায় ম্যাকিয়াভেলি রচনা করছেন দ্য প্রিন্স নামক গ্রন্থটি, যেখানে তিনি বিশদে আলোচনা করেছেন রাষ্ট্রের ক্ষমতা দখল, সেই ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে হবে, সেই ক্ষমতাকে কিভাবে সংরক্ষণ করতে হবে, সমস্ত বিষয়। ম্যাকিয়াভেলি বলছেন যে রাষ্ট্র এবং সরকার এদের দুজনেরই উদ্ভব হয়েছে মানুষের জীবনকে রক্ষা করবার জন্য, তার সম্পত্তিকে রক্ষা করবার জন্য। এবার এই সমস্ত দায়িত্ব যেহেতু সরকার বা রাষ্ট্রকে পালন করতে হবে, ফলে তাদের হাতে কিন্তু অসীম ক্ষমতা থাকাটা আবশ্যিক। তাছাড়াও তিনি বলছেন যে প্রত্যেকটি রাষ্ট্র বা সরকার সর্বদাই নিজের ক্ষমতাকে বৃদ্ধি করতে তৎপর। তারা নিজেদের যে কর্মকাণ্ড, যেমন নিরাপত্তা তো দিচ্ছেই, তার সাথে কূটনৈতিক যে নীতি সেটাকে প্রয়োগ করছে, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করছে, মানুষের জীবনকে রক্ষা করছে, তাদের সম্পত্তিকে রক্ষা করছে। ম্যাকিয়াভেলি বলছেন যে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু সরকার কি চাইছে, তার যে নিজের জনপ্রিয়তা সেটাকে বাড়াতে। ম্যাকিয়াভেলি বহু বছর আগেই এই সমস্ত কথা তার গ্রন্থের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি তোমরা দেখো, যে যখন আমাদের দেশে ইলেকশন হচ্ছে, তখন কিন্তু রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার বলো, উভয়ই ইলেকশনের সময় নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যে জনপ্রিয়তা সেটাকে বৃদ্ধি করতে চায়। আর ম্যাকিয়াভেলি এই একই কথা বহু বছর আগে তিনি জানিয়ে গেছেন, যে কারণে তাকে বলা হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক। এছাড়াও তিনি বলছেন যে তার মতে যে শ্রেষ্ঠ রাষ্ট্র সেটা হচ্ছে যে রাষ্ট্রে প্রজাদের যে প্রশাসনে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে, ম্যাকিয়াভেলির মতে সেই রাষ্ট্রই হচ্ছে শ্রেষ্ঠ রাষ্ট্র। ধর্ম ও নীতিবোধ। ম্যাকিয়াভেলি ধর্ম নীতিবোধের সাথে রাষ্ট্রনীতির যে পার্থক্য, সেটাকে তিনি প্রথম থেকেই কিন্তু সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ধর্মকে স্বীকার করলেও রাষ্ট্রীয় জীবনে কিন্তু ধর্মকে স্থান দিতে তিনি নারাজ। তিনি বলছেন রাষ্ট্রনীতি এবং ধর্মনীতির মধ্যে পার্থক্য থাকাটা আবশ্যিক। এছাড়াও তার মতে যে রাষ্ট্র হবে সেটা হবে চার্চের প্রভাব থেকে সম্পূর্ণভাবে কর্তৃত্বমুক্ত, রাষ্ট্র সরকার হবে স্বাধীন স্বতন্ত্র, ধর্ম নীতিবোধ থেকে একেবারে আলাদা। রাষ্ট্রের যিনি শাসক হবেন, তিনি তার উদ্দেশ্যে বলছেন যে তাকেও তার ব্যক্তিগত ধর্ম নীতিবোধের ঊর্ধ্বে উঠে কঠোর হাতে শাসনতান্ত্রিক যে দায়িত্ব সেটাকেই পালন করতে হবে, তাতেই তাকে মনোনিবেশ করতে হবে। তিনি এমন একটা রাষ্ট্রের কল্পনা করছেন যেখানে
ঈশ্বরের সাথে রাষ্ট্রের সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে। চার্চের কর্তৃত্ব থেকে রাষ্ট্র হবে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত। এরপর আমরা আসছি রাষ্ট্র ও সরকারের বিভিন্ন রূপ। অ্যারিস্টটলের মতন ম্যাকিয়াভেলিও কিন্তু রাষ্ট্র বা সরকারকে 3টি রূপে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে রাজতন্ত্র, দ্বিতীয়ত অভিজাততন্ত্র এবং তৃতীয়ত হচ্ছে প্রজাতন্ত্র বা গণতন্ত্র। প্রথমে আমরা আসছি রাজতন্ত্রে। ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক যে গ্রন্থটি রয়েছে সেখানে তিনি বিশদে আলোচনা করেছেন যে কিভাবে রাজা হওয়া যায় এবং রাজা হওয়ার পর একজন সফল শাসকে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে। তিনি বলছেন বংশানুক্রমিকভাবেও রাজা হওয়া যায়। যে বংশানুক্রমিকভাবে রাজা হচ্ছে তার কিন্তু অতি সহজে আধিপত্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। কেন কি সাধারণ যে মানুষ রয়েছে তারা তো একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তাদের রাজ পরিবারের প্রতি যে আনুগত্য সেটা, তার ফলে খুব সহজেই রাজার আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এছাড়াও তিনি রাজা হওয়ার জন্য আরো 3টি উপায়ের কথা বলছেন। প্রথম তিনি বলছেন যুদ্ধ করে বা বল প্রয়োগ করে রাজা হওয়া যায়। দ্বিতীয়ত তিনি বলছেন যে ছল চাতুরির আশ্রয় নিয়েও রাজা হওয়া যায় এবং আরেকটা কারণ তিনি বলছেন যে সহ নাগরিকদের সমর্থনে বা সহযোগিতাতেও কিন্তু রাজা হওয়া যায়। তো রাজা হওয়ার তিনি মোট 4টে উপায় বলছেন। তো রাজা যে কোনো উপায় হোক না কেন সব ক্ষেত্রেই তিনি বলছেন রাজতন্ত্রকে হতে হবে একটা সাহসী, শৌর্য বীর্য সম্পন্ন, দৃঢ়, ক্ষমতাশালী। তিনি রাজতন্ত্রকে সর্বোচ্চ ক্ষমতা রূপে দেখতে চেয়েছেন। ফলে তিনি রাজার উদ্দেশ্যে বলছেন যে রাজা হওয়ার পর বল প্রয়োগের মাধ্যমে রাজার প্রথম ক্ষমতা হবে তার নিজের যে শাসনতান্ত্রিক যে ভিত্তি সেটাকে সুদৃঢ় করা, তার রাষ্ট্রের যে সমস্ত জনগণ বা প্রজা রয়েছে তাদের সুরক্ষাকে নিশ্চিত করা এবং এই সমস্ত কাজ করবার জন্য তাকে তার সেনাবাহিনী মোতায়েন করতে হবে, কূটনীতির প্রয়োগ করতে হবে, এমনকি ছল চাতুরিরও যদি প্রয়োগ করতে হয় ম্যাকিয়াভেলির মতে সেটাও রাজাকে করতে হবে। অভিজাততন্ত্র। ম্যাকিয়াভেলির দৃষ্টিতে অভিজাততন্ত্র হচ্ছে সমাজের সেই ঐতিহ্যগত শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা কিছু প্রভাবশালী পরিবারের হাতে সীমিত থাকে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত পরিবাররা তাদের যে নিজেদের স্বার্থ সেটাকেই পূরণ করতে তৎপর থাকে। জনগণের স্বার্থ কিন্তু এখানে উপেক্ষিত হয়ে যায়। তাই একটা সমাজে অন্যায় এবং অসাম্যের সৃষ্টি হচ্ছে। ম্যাকিয়াভেলি এই ধরনের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি বলছেন যে ক্ষমতার ভারসাম্য সেটাকে বজায় রাখার জন্য কিন্তু রাষ্ট্রের স্থিতিশীল হওয়া খুব দরকার। এর পরের পয়েন্ট হচ্ছে প্রজাতন্ত্র। ম্যাকিয়াভেলি তার দ্য ডিসকোর্সেস গ্রন্থে এই প্রজাতন্ত্র সম্বন্ধে তিনি বিশদে আলোচনা করেছেন। তিনি বলছেন রাজতন্ত্র অপেক্ষা প্রজাতন্ত্রেই মানুষের স্বার্থ, মানুষের সুরক্ষা অনেক বেশি সুরক্ষিত থাকে। তিনি এই প্রজাতন্ত্রকে মুক্ত রাষ্ট্র বলেও কিন্তু আখ্যা দিচ্ছেন। ম্যাকিয়াভেলি এখানে 2 ধরনের প্রজাতন্ত্রের উল্লেখ করছেন। 1 নম্বর হচ্ছে অভিজাততান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে রাজা তার শাসন ব্যবস্থার জন্য অভিজাতদের উপরে নির্ভর করছেন, সেটা হচ্ছে অভিজাততান্ত্রিক প্রজাতন্ত্র। 2 নম্বরটা হচ্ছে জনগণের প্রজাতন্ত্র, যেখানে রাজা তার শাসনভারের দায়িত্ব অর্পণ করে দিচ্ছেন জনগণের ওপরে। এই ক্ষেত্রে তিনি প্রজাতান্ত্রিক রোমের কথা উদাহরণ হিসেবে বলেছেন। যদিও ম্যাকিয়াভেলির যে প্রজাতন্ত্র সেই প্রজাতন্ত্রের ধারণার সঙ্গে কিন্তু আধুনিক যে প্রজাতন্ত্র তার কিন্তু কোনো মিল নেই, কেননা ম্যাকিয়াভেলির মতে রাজাই হচ্ছেন প্রজাতন্ত্রের সৃষ্টিকর্তা। এবার আসছে উপসংহারে। ম্যাকিয়াভেলির যে রাষ্ট্রচিন্তা বহু ঐতিহাসিকের মতে সেই রাষ্ট্রচিন্তা হচ্ছে অগভীর এবং একটা সুনির্দিষ্ট কাঠামোবিহীন। তিনি বলছেন যে রাষ্ট্রের যেটা স্বার্থহানি করছে সেটা রাষ্ট্রের জন্য খারাপ, আর যেটা রাষ্ট্রের স্বার্থহানি করছে না সেটা রাষ্ট্রের জন্য ভালো। রাষ্ট্রের শুধুমাত্র তিনি যুদ্ধ করার যে কৌশলটা রয়েছে, যে রাষ্ট্রনীতি রয়েছে, তিনি সেগুলোর উপরে গুরুত্ব আরোপ করছেন। যুদ্ধ করা ছাড়াও রাষ্ট্রের যে আরো অনেক গুণাগুণ থাকে, তার যে কাজকর্ম থাকে, তিনি সেই সমস্ত বিষয়গুলিকে এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন আগে রাষ্ট্র পরে সমাজ, কিন্তু বহু ঐতিহাসিক বলছেন যে না, আগে সমাজ পরে রাষ্ট্র। কারণ আগে সমাজ গঠিত হচ্ছে, তারপর ধীরে ধীরে একটা রাষ্ট্রের রূপ নিচ্ছে। মানুষের ক্ষেত্রেও তাই, তিনি শুধু মানুষের খারাপ দিকগুলিকেই দেখেছেন। একটা মানুষের খারাপ দিক থাকলে একটা মানুষের কিন্তু ভালো দিকও থাকে, তিনি সেই ভালো দিকটাকে সম্পূর্ণভাবে উপেক্ষিত করছেন। রাষ্ট্রের ক্ষেত্রে তিনি বলছেন
যে শুধুমাত্র বল প্রয়োগ করেই ক্ষমতাকে অর্জন করে রাখা যায়। জনগণের যে ভালোবাসা, জনগণের যে ভরসা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একেবারেই তিনি এড়িয়ে যাচ্ছেন। এত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও কিন্তু আমরা ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে অবদান রয়েছে সেটাকে অস্বীকার করতে পারি না। ম্যাকিয়াভেলি প্রথম যিনি আধুনিক রাষ্ট্রের যে চিন্তার পথপ্রদর্শক ছিলেন। তিনি সার্বভৌমত্বের তত্ত্বকে গুরুত্ব দিয়েছিলেন, তাকে পেশ করেছিলেন সবার সামনে। ম্যাকিয়াভেলি ইউরোপের যে মধ্যযুগীয় রাষ্ট্র ব্যবস্থা সেটার অন্তিম লগ্নকে ঘোষণা করেছিলেন এবং আধুনিক রাষ্ট্রের সময়কালের সূচনা করেছিলেন। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এছাড়া তোমরা যদি আর অন্য কোনো টপিকের উপরে ক্লাস চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।